ডিফিকাল্ট হবে। while বা do while আমরা for loop দিয়ে করলে তখন ডাটা বের করতে ভেতরে গিয়ে আপনাকে ফাংশন কল করে করে করতে হবে। while ইউজ করাটা মোর ইজি, do while দিয়ে করলেও হবে, কারণ while আর do while এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। for দিয়ে করলে ওটা ডিফিকাল্ট হবে। আচ্ছা, আমরা আমাদের 22 সেশন আলোচনা শুরু করছি কোঅর্ডিনেটর ব্যাচ 18 এ। তো আমরা আজকে কোঅর্ডিনেটরটা স্টার্ট করব এবং সাথে সাথে একটা প্রজেক্টও স্টার্ট করে দিব, হ্যাঁ, এবং আমরা বাকি সেশনগুলোতে পুরোটাই কোঅর্ডিনেটর শিখবো এবং একটা ই কমার্সের ছোট সাইট বানানোর চেষ্টা করব। ওকে, এর জন্য আমাদের একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে এবং আমাদের একটা ফ্রন্ট এন্ড থাকবে, এবং এই সাইটটা বানানোর জন্য যে যে টেকনিক্স গুলো লাগবে এবং ফ্রেমওয়ার্কের যে হেল্প গুলো আমরা দেখব, এই কোর্সের বলতে পারেন সবচেয়ে ভাইটাল পার্ট, রাইট? আমি একটা প্রজেক্ট যেন বানানো শিখতে পারি। তো আমাদের প্রয়োজন পড়বে তিনটা জিনিস আজকে। একটা হচ্ছে যে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কটা, যেটা আমরা 3.1 ইউজ করব অ্যাকচুয়ালি লেটেস্ট, আর দুইটা টেমপ্লেট, একটা অ্যাডমিন টেমপ্লেট আর একটা ফ্রন্ট এন্ড টেমপ্লেট। এই দুইটা টেমপ্লেট সহ কোঅর্ডিনেটরটা আমি আমাদের গ্রুপে আপলোড করে দিচ্ছি, সবাই কালেক্ট করতে হবে। কোঅর্ডিনেটর কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা ফার্স্ট শিখব, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ছোট ছোট টাস্ক, কিছু কিছু এডিট করতে হয় কোনো কোনো জায়গাতে, সেই কাজগুলো আমরা আস্তে আস্তে করে শিখবো এবং ইনস্টল করতে শিখবো। গতকাল বা গত দিনের যে কোডিং আলোচনা হচ্ছিল সেখানেই অনেককে হতাশ দেখা গেছে কোডিং এর সময়। আজকে আমরা কোড কম লিখবো, বাট প্রচুর কোডের মধ্যে আমাদের কোড লিখতে হবে। তো লাস্ট সেশনে ফ্রেমওয়ার্ক সম্পর্কে বলতে গিয়ে আমি হয়তো দু একটা কথা বলেছিলাম, যে যেখানে ডিফাইন স্ট্রাকচার আছে, কাজ করতে হবে, এবং বেশ কিছু কোড তারা করে রেখেছে যেটা আমরা ইউজ করতে পারি। তো বেসিক্যালি এই জায়গাটাই আসল, যে আমাদের একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্নের কোডের মধ্যে আমাদের কোড লেখা শিখতে হবে। ওকে, তো কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কটা আমরা ডাউনলোড করতে পারি। আমি যদি বলি ডাউনলোড কোঅর্ডিনেটর, ঠিক আছে? তো এই ডাউনলোড কোঅর্ডিনেটর coordinator.com ডাউনলোড লিঙ্কটাতে গেলেই পাওয়া যায়। পানি দাও। এখানে 2x 3x আছে এবং কোঅর্ডিনেটর 4 যেটা বেসিক্যালি এসেছে, বাট এটাকে আপকামিং ভার্সন বলা হচ্ছে। হ্যাঁ, এটার উপরে কাজ চলছে। এই যে নট রেডি ফর প্রোডাক্ট ইউজ, হ্যাঁ, সো এটার কাজ চলছে। ডাউনলোড কোঅর্ডিনেটর এর 3.0.1 2 3 4 5 6 এভাবে বেশ কিছু ভার্সন রিলিজ হয়েছে, but coordinator 1.0 is current version of this framework. Okay, there have been a number of references since version 2.x with the database, session handle and encryption. Development of this version is ongoing. এই ভার্সনটা ডেভেলপমেন্টও অনগোয়িং অবস্থাতেই আছে। তো আমি গিট থেকেও কোঅর্ডিনেটর 3 গিট ভার্সন আছে, ডাউনলোড কোঅর্ডিনেটর 3 আমরা সরাসরিও ডাউনলোড করতে পারি। হ্যাঁ, আমি ক্লিক করছি, আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। আমি কোঅর্ডিনেটর 3.1.0 যেটা
সেটা ডাউনলোড করে রাখছে। আচ্ছা, এটা আমি ডাউনলোড করেছি, আমি আমাদের সাইটে দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপে, ওখান থেকে আপনারা ডাউনলোড করেও নিতে পারেন। এটা ম্যান্ডেটরি লাগবেই কিন্তু, হ্যাঁ, যে এর আগ পর্যন্ত ক্লাসে আপনারা বসে শুনেছেন চলে গেছেন, এখন থেকে কিন্তু হবে না। হ্যাঁ, আমি যেটা করব ওটা আপনাদের আবার করতে হবে ক্লাসে। সো সব রিসোর্স আমাদের হাতে রাখার দরকার আছে। এবার আসি আমাদের টেমপ্লেট। আমাদের সাইটের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের একটা টেমপ্লেট আমরা ইউজ করব, বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড, যেটাকে আমরা নরমালি বলে থাকি। এটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট। ইন্ডেক্স ফাইলটা যদি আমরা দেখি, এটা হচ্ছে লগ ইন করে ঢোকার পর এই পেজটা। আর অ্যাডমিন প্যানেলে ঢুকতে গেলে লগ ইন করার কাজটা, এটা দিয়ে আমরা লগ ইন করবো। এটা আমার লগ ইন পেজ। লগ ইনে প্রেস করার পর আমরা এই ড্যাশবোর্ডে যাব। এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, যেটা বেসিক্যালি আমাদের অ্যাডমিন পার্টটা, ই কমার্সের যে অ্যাডমিন পার্টটা, সেটা নিয়ে কাজ করবে। আর আমাদের সাইটটা, ওয়েবসাইটটা, যেটা আমরা সবাই দেখব, এর জন্য স্পাইসিয়াস নামে একটা টেমপ্লেট আছে এবং ই কমার্স 53। এটা খুব সিম্পল টাইপের, এটাও বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা। এটা বেসিক্যালি ল্যারাভেলের, আপনাদের না। সো স্পাইসিয়াস নামে একটা টেমপ্লেট আছে, যেটা সিম্পল, অনেকবারই এটাকে ইউজ করা হয়েছে। This one, very simple template. এটা বুটস্ট্র্যাপেরই। কিছু টেমপ্লেট রিলেটেড ওয়ার্ক করা আছে। এই টেমপ্লেটটা আমরা ফন্ট এন্ড সাইটের জন্য ইউজ করব। স্লাইডারটা কাজ করছে না কেন? একটা কমপ্লিট করলে তো বাকিগুলো করা যায়, তাই না? স্যার আমাদেরকে কি একটা প্রজেক্ট করে শেষ হয়ে যাবে, আমাদের আবার করতে হয়। আপনি এই প্রজেক্টটা করে দিবেন প্রায়, এরপরে কি আমাদের আরেকটা প্রজেক্ট করতে হবে। তাহলে কি শিখলেন? আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা করে একটা প্রজেক্ট করতে হবে, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ডেভেলপ করতে হবে। সাথে সাথেই হ্যাঁ, এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে স্লাইডারটা নট ওয়ার্কিং এই টেমপ্লেটে। ই-কমার্স আছে, যেটা আমাদের পাওয়া হয়েছিল, দেখে দেন তো। ভালো হলো তো, ভালো। হাবিবের কাছ থেকে নিয়েছেন? আচ্ছা, ওই টেমপ্লেটটা ভালো, আমি দেখেছি। কোনটা? শপার নিউ।
কোনটা আরেকটা এটা একটা আরেকটা ই শপার ঠিক আছে ই শপার একটু দেখি এটা এখানে সবগুলো পেজই রয়েছে না এটা ভালো এই টেমপ্লেটটাও মোটামুটি কাজে লাগানো স্মার্ট এটা ই কমার্স স্লাইডার আছে বেশ হ্যাঁ স্লাইডার আছে এটা দিয়ে দিচ্ছি ই শপারটা আর শপার নিউ এটাও তো সিম্পল না এটা জুতা স্যান্ডেল ভালো লাগছে জুতা স্যান্ডেল ভালো লাগছে না এটা আমরা ইউজ করব না ঠিক আছে আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে চাচ্ছি ই শপারটা নিয়ে তাহলে নির্ধারণ হলো বুটস্ট্র্যাপটা দিয়ে দিচ্ছি কোঅর্ডিনেটরটা দিয়ে দিচ্ছি আর ই শপারটা দিয়ে দিচ্ছি এটা সবাই কালেক্ট করেন কোঅর্ডিনেটরটাও দিচ্ছি কোঅর্ডিনেটর 3.1 দিয়ে দিয়েছি কোঅর্ডিনেটর 18তম ব্যাচ দেন টেমপ্লেট দুইটাও আমি প্রোভাইড করছি সবাই কালেক্ট করে নেবেন এবং আমি যা যা করতে বলবো ঠিক তাই করবেন ই শপার না কোঅর্ডিনেটরটা ফ্রেমওয়ার্ক ই শপারটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড টেমপ্লেট এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড টেমপ্লেট আর অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটটাও দিয়ে দিচ্ছি আমরা যে ইন্ডিভিজুয়াল যে প্রজেক্টগুলো করবো এই প্রজেক্টগুলি কি আর কি কোর্সের ভিতরে সাবমিট করতে হবে নাকি পরে একটা ডেডলাইন দিয়ে দিলাম কোর্স শেষ হওয়ার পর ম্যাক্সিমাম 10 ডেজ টাইম পাবেন ফাইনালাইজেশনের জন্য কারণ যা যা শেখানো হবে ওটা করতে করতেই আপনি আপনাদের যে ধরনের প্রজেক্টগুলো সেটা তৈরি করে ফেলতে পারবেন
দিয়েছি, সবাই কালেক্ট করে। আচ্ছা, না ওখানে কিছু চেঞ্জ আনতে হবে। হুম, পেয়েছেন সবাই? হুম,
পান নাই? সেম। এক মিনিট। ফাইলগুলো সবাই পেয়েছেন? ওকে, এখন আমাদের টাস্কটা কি? আমাদের অ্যাপাচি মাইস্কুয়েল খোলা আছে, তাই না? অ্যাপাচি মাইস্কুয়েল রানিং। আমরা একটু চেক করে দেখি যে আমাদের অ্যাপাচি মাইস্কুয়েল রানিং। আপনারা এই চ্যাম্পে ছিলেন এবং এখানকার অ্যাপাচি মাইস্কুয়েলটা আমার রান করতে হবে। Apache running, MySQL running. আমরা
কোডিগনেটর দিয়ে একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, এটা একটা ফ্রেমওয়ার্ক। ওকে, যখন আমরা কোডিগনেটর ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ শুরু করতে যাব, ফ্রেমওয়ার্কটাকে ইউজ করে প্রজেক্টটা স্টার্ট করতে হবে। এইটা বেসিক্যালি ফ্রেমওয়ার্ক। আমি বলেছিলাম যে ইনস্টল করতে হবে, তার মানে ডেফিনেটলি এর মধ্যে একটা exe ফাইল আছে, তাই না? যে exe ফাইল আছে, exe তে প্রেস করে করে আমাদের কি দিয়ে ইনস্টল করতে হবে, এরকম কিছু না? জি স্যার। না স্যার, কবে প্রেস করতে হবে? ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন বলতে কনফিগারেশন লেভেলে কিছু চেঞ্জ নিয়ে আসা। এর মধ্যে কোনো exe ফাইলও নেই, কিছুই নেই, রাইট? সো এটা দিয়ে যদি কোনো প্রজেক্ট স্টার্ট করতে চাই, এই জিপ ফাইলটাকে আনজিপ করে একটা কপি করে নিতে হবে। আপনি যখনই বলা হবে যে আপনি একটা প্রজেক্ট স্টার্ট করেন কোডিগনেটর দিয়ে, এই জিপ ফাইলটাই ইউজ করতে হবে। সো আমি যদি একবার ডাউনলোড করে রাখি, আমি লাইফ টাইমের জন্য এটাকে ইউজ করতে পারবো, বাট লাইফ টাইম হয়তো এটা ভ্যালিড থাকবে না, কারণ প্রতিনিয়ত এটা আপডেট হয়। ওকে, সো আমি যদি কোডিগনেটর 3.1 দিয়ে কোনো একটা প্রজেক্ট শুরু করতে চাই, যেটা আমি আপনাদের দিয়েছি, আপনারা ডাউনলোড করে রেখেছেন, এটাকে ফার্স্টে আমি এক্সট্রাক্ট করব, আনজিপ করব। দেখেন আমি আনজিপ করছি। অফ করেন। কোডিগনেটর 3.1.0, রাইট? এটা আমরা পেলাম। দেখেন নরমালি জিপ করলে, আনজিপ করলে যেটা হয়, যে আনজিপ করলে একটা ফোল্ডার হয়, ফোল্ডারের ভেতরে আবার আরেকটা ফোল্ডার হয়। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় মনে রাখার, যে আমরা যদি আনজিপ করার পরে এটাকে নিয়ে যাই তাহলে প্রবলেম হবে, রাইট? এটাতে প্রেস করার পর ভেতরে আবার আরেকটা যখন ফোল্ডার দেখতে পাচ্ছি, তার ভেতরে মূল ফাইল ফোল্ডার গুলো, রাইট? সো আমরা এখানে যদি একটা রাইট ক্লিক করি, প্রপার্টিসে যাই, তাহলে বেশ কিছু ইনফরমেশন এখান থেকে আমরা পাবো। বেসিক লেভেল ইনফরমেশন গুলোর মধ্যে যে আমার ফ্রেমওয়ার্কটা 10.6 মেগাবাইট। কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে কোশ্চেন, হ্যাঁ, যে আপনি কোডিগনেটর শিখেছেন, কোডিগনেটরের সাইজ কত? এটা জিপ অবস্থায় একটা, আমি যখন প্রজেক্ট করবো এটা তো আনজিপ অবস্থায় থাকবে। ডিফল্ট কোডিগনেটরের সাইজ 10.6 MB 3.1। এখন এর ভেতরে কতগুলো ফাইল বাই ডিফল্ট রয়েছে? আমরা তো অনেক ফাইল ক্রিয়েট করব, অনেক কোড এর ভেতরে লিখবো। এর ভেতরে ফাইলই আছে 451টা এবং ফোল্ডার আছে 62টা। অলরেডি এটা তৈরি করা আছে। ওকে, পুরোনো দিনের কোডিগনেটরের মধ্যে আরো অনেক ফাইলপত্র ছিল, অনেক কমে গেছে। আমরা যখন কাজ করেছি 0.7-এ, ওখানে ফাইল ছিল 3939 ফাইল ছিল সেখানে। তো এখন তো সেটা 500-র নিচে চলে আসে, বাট পাওয়ারফুল হয়েছে আরো। ফোল্ডার আছে, ফোল্ডার সাব ফোল্ডার মিলিয়ে এতগুলো ফোল্ডার এখানে আছে। বাট এই যে ফাইলগুলো যেগুলো এক্সিস্ট করছে, যে ফোল্ডার আছে, যে ফাইল আছে, ভেতরের কোড তো চেঞ্জ করা যাবেই না, ফোল্ডারের নাম, ফাইলের নামও হাত দেয়া যাবে না, তাহলেই কি সে অ্যাবনর্মাল হয়ে যাবে। সেটা বুঝতে পেরেছেন? তো সে যদি যেন নর্মাল থাকে, এই কারণে এই ফাইল পত্রগুলোর মধ্যে আমরা কোনো কিছুই করব না। কিছু কিছু ফাইলে, সামান্য কিছু ফাইল, হাতে গোনা কয়েকটা ফাইল আমরা এদিক সেদিক করব কনফিগারেশনের জন্য, যেটাকে আমরা বলছি ইনস্টলেশন। আদারওয়াইজ অন্য কোনো কিছুতে আমরা হাত লাগাবো না। ওকে, যা করব নিজেরা নিজেদের জায়গাতে, যে জায়গাতে আমাদের কাজ করতে বলছে ওখানেই হাত দিব। ওকে,
সো কেউ যদি এসে বলেন যে এরকম হলো কেন ওরকম হলো কেন, তার মানে আমাকে নিজেই খুঁজে বের করতে হয় যে আমি কোন ফাইলটা ফেলেছি, কোনটাকে এডিট করেছি, কোনটাকে রিমুভ করেছি। ঠিক আছে, যে আমরা এমন কোনো কাজ করব না যা ওই ফ্রেমওয়ার্কটাকে অ্যাবনর্মাল করে ফেলে। ক্লিয়ার? আমরা হয়তো রিপ্লেস করতে পারি, হ্যাঁ, রিপ্লেস করতে গিয়ে এমন কোনো কিছু রিপ্লেস করবো না যেটা আমরা এন্টায়ার প্রজেক্টের বিভিন্ন জায়গাতে ইম্প্যাক্ট করে, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে সবকিছু। বুঝতে পেরেছেন? অনেক কাজ সেটা কিন্তু ম্যানেজ বলতে কি আপনি আর ইউজই করতে পারবেন না, সতর্ক থাকতে হবে অনেক জায়গাতে। তো আমি আমার এই প্রজেক্ট ফোল্ডারটাকে, এটা ক্লিক করার পরে এই যে অ্যাপ্লিকেশন আসছে, সিস্টেম আসছে, ইউজার গাইড আসছে, বাকি ফাইলপত্রগুলো আসছে, এটাকে আমি কপি করে আমরা আমাদের যে সার্ভার htdocs সেখানে রাখবো। এবং নামটা চেঞ্জ করে ই-কমার্স ব্যাচ 18 করে দিচ্ছি। হ্যাঁ, ফোল্ডারটা, ফাইল না, এটা ফোল্ডার। হ্যাঁ, ফোল্ডারটাকে কপি করে এনে এখানে রেখে দিলাম, যেখানে প্রেস করলে আমরা কি পাচ্ছি, অ্যাপ্লিকেশন, সিস্টেম, ইউজার গাইড, এই জিনিসগুলো পাচ্ছি। ক্লিয়ার? সো এটা এখানে রাখা হয়েছে। এখন এই প্রজেক্ট ফোল্ডারটার উপরে প্রেস করলে আমরা যে মেজর 3টা ফোল্ডার পাচ্ছি, এর মধ্যে কোনটা কি? এটা বেসিক্যালি 71 কিলোবাইটের একটা ফোল্ডার, যার ভিতরে অনেক সাব ফোল্ডার্স রয়েছে। এই ফোল্ডারটা মধ্যেই মূলত আমাদের সকল কাজ করতে হবে। আমরা বলছিলাম MVC, ডিজাইন প্যাটার্ন, রাইট? ফ্রেমওয়ার্কের ডিজাইন প্যাটার্ন কি? MVC। M ফর মডেল, V ফর ভিউজ, আর C ফর কন্ট্রোলার। ওকে, মডেল আর কন্ট্রোলার দুটো হচ্ছে ক্লাস। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দেখেছি না, ক্লাস। সো মডেলও একটা ক্লাস, কন্ট্রোলারও কি ক্লাস। সো এখানে খেয়াল করেন, কন্ট্রোলার্স বলে একটা ফোল্ডার আছে, কন্ট্রোলার্স S দেওয়া আছে, রাইট? তার মানে এখানে এই ফোল্ডারের মধ্যে নাম্বার অফ কন্ট্রোলার্স আসতে পারে, কন্ট্রোলার আসতে পারে। মানে একটা প্রজেক্টে একটা ক্লাস দিয়ে কি একটা প্রজেক্ট হবে? হবে না, অনেকগুলো ক্লাসের প্রয়োজন পড়বে। আবার মডেলস, এর ভেতরে নাম্বার অফ মডেলস ক্লাস আমাদের তৈরি করতে হতে পারে যখন আমি প্রজেক্ট করব। আর ভিউস, ভিউস এর মধ্যে থাকবে আমাদের ভিউ ইন্টারফেস যে ফাইলগুলো সেইগুলো। তার মানে ভিউ ফাইলটা এটা নর্মাল PHP ফাইল, যার ভেতরে HTML, CSS, PHP, JavaScript, jQuery সব থাকবে বা থাকতে পারে। বাট কন্ট্রোলার বা মডেল ক্লাসের ভেতরে PHP ছাড়া অন্য কোনো কিছু থাকে না। ক্লাস কি? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ, যেটা আমরা লাস্ট দুইটা ক্লাসের আগ থেকে শিখতে আসছি। ওকে, সো এছাড়া অন্য কোনো ফাইল ফোল্ডারে তেমন কোনো কাজ করার প্রয়োজন নেই। প্রাথমিকভাবে আমরা এই 3টা ফোল্ডার ফাইলের মধ্যেই কাজ করব। তাহলে সিস্টেম কি? সিস্টেম মূলত আমাকে বলা হচ্ছে যে তোমাকে এত এত সুবিধা দিব, তোমাকে এই রুলস মেনে চলতে হবে, সব আছে কার মধ্যে? সিস্টেমের মধ্যে। সিস্টেম, আমরা দেখেন না অপারেটিং সিস্টেমের সিস্টেম ফোল্ডার ফেলে দিলে অপারেটিং সিস্টেম চলে, ঠিক এখানেও তাই। যে সিস্টেম ফোল্ডার যদি এদিক সেদিক হয় তাহলে ফ্রেমওয়ার্ক ঠিকঠাক মতো কাজ করবে না। ইউজার গাইড, টিউটোরিয়াল, আপনারা যদি বলেন যে কোডিগনেটরের বেস্ট টিউটোরিয়াল কি, তাহলে আমি বলবো ইউজার গাইড। এটা নিজস্ব, কোডিগনেটরের নিজস্ব। যদি কোডিগনেটর ভালো মতো শিখতে চান, এটা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এখন কথা হচ্ছে, যখন প্রজেক্টগুলো লাইভে ডিপ্লয় হয় তখন ইউজার গাইডটা রাখা হয় না। দরকার নেই তো, আমি ইউজার গাইড কখন ইউজ করব? ডেভেলপমেন্ট পিরিয়ডে, শেখার জন্য। পরে ইউজার গাইডের দরকার নেই। টোটাল সাইজ ছিল কি 10.6 মেগাবাইট। বাট আমি যদি ইউজার গাইডটা ফেলে দেই তাহলে 8.181 মেগাবাইট চলে যাবে। খেয়াল করেন, 400 সামথিং পেজ ছিল, এখানে পেজ আছে 198টা, 16টা ফোল্ডার আছে, এটা রিমুভ হয়ে যাবে। মানে আমি যদি আমার প্রজেক্ট থেকে ইউজার গাইড ফেলে দেই সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট ডেভেলপমেন্ট পিরিয়ডে এটা রাখা জরুরি, আমাদের যে কোনো সময় তার কাজ লাগতে পারে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এটা ব্রাউজার থেকে রান করাই, খেয়াল করে দেখবেন
এরকম আসার কথা। TTCI batch 18, CI e-commerce batch 18 যদি আমি ক্লিক করি, এই পেজটা আসার কথা এবং সম্ভবত সবার কাছে এই পেজটা আসছে। দুইটা মেশিন ফাঁকা আছে, এপাশে একটা ওপাশে একটা। এবার আমরা যদি এই স্ল্যাশের পাশে এরকম করে লিখি ইউজার আন্ডারস্কোর গাইড, ওই যে ফোল্ডারটার নাম, এন্টার দিলে দেখি এই যে কোডিগনেটরের ইউজার গাইডটা চলে আসে। এটা লোকাল, রাইট? এবং কিভাবে পড়বেন, কিভাবে ইনস্টল করবেন, এভরিথিং এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছেন ইউজার গাইডটা আমরা কিভাবে ইউজ করব? আচ্ছা, ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই পেজটা পাচ্ছি কিনা, দিস ওয়ান, কোডিগনেটরের এই পেজটা আসছে কিনা সবাই কনফার্ম করেন। কার কার আসে নাই? কেন? ওইটা তো আগে দরকার নেই, আমি তো কোডিগনেটর নিয়ে কাজ করছি, ই কমার্স শপ নিয়ে আপনি ব্যস্ত কেন? আমরা তো ওটাতে হাতই দেই নাই। আর সেরকম ওয়ালিউল্লাহ আপনি, আপনার আসছে পেছনে, পেছনে আপনার, আপনাদের দুইজন, পেছনের দুইজন কেন? মালাকার দেখেন তো একটু কি হয়েছে, আসছে না কেন? একটা ইমেল পাঠিয়েছি, ওটা পড়ে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো ঠিক করতে হবে। আরো 2 দিন হাতে আছে। কি লাগবে? ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যাবেন, সার্টিফিকেটের কপি নিয়ে যাবেন, যেটাগুলো নিয়ে যেতে বলা হয়েছে। আপনারা ফার্স্ট এখানে আসবেন, তারপরে ওখানে যাবেন, ঠিক আছে? জায়গাটাতে ম্যাপের পুরোটা মানে কোনগুলো কোন সাইডে যখন ডাটা ইনকামিংয়ে আসে তখন সেখানে ঠিকভাবে ডাটা আসে না, আবার যখন ডাটা যায় তখন সেশনে গোলমাল করে। দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে লোকেশনগুলো চেঞ্জ হয়, আবার কখনো লোকেশন চেঞ্জ হচ্ছে না, সেশনের সম্ভবত ডাটাটা ধরে রাখে। ম্যামের সাথে আলোচনা করলাম, ম্যাম বললো যে পুরোটা আবার ফ্রেশ করে এরকম যে কোডগুলো ছিল ওগুলো মুছে ফেলে যেখানে চেঞ্জ করে ফ্রেশ করে করেন, কালকে এসে করেন, ঠিক আছে? ভিউতে করা যাবে, কন্ট্রোলারে করা যাবে না, এটা রুলস এর বাইরে, বাট ভিউতে করা যাবে, এটা রুলস এর মধ্যে।
আচ্ছা, আমাদের প্রজেক্টের রুট দিতে হবে, এর উপরে আমাদের এখন পর্যন্ত কোনো কন্ট্রোল নেই, কারণ আমরা জাস্ট কপি করে এনে পেস্ট করেছি। এখন এটা আমরা নেটবিনসে নিয়ে নিব অ্যাজ এ প্রজেক্ট। হ্যাঁ, নেটবিনসে আমরা প্রজেক্ট নিতে পারি। পিএসপি প্রজেক্ট নিচ্ছি, ব্রাউজ করছি, কোথায় আছে? ডি ড্রাইভে, না? ডি ড্রাইভে ব্যাচ 18 এর জ্যাম, সরি ই ড্রাইভে আপনাদের মোস্ট প্রবাবলি এই যে TTCI ব্যাচ 18 জ্যাম, htdocs CI e-commerce ব্যাচ 18 ওপেন করে নিচ্ছি। এটাকেই আমরা প্রজেক্ট নাম দিচ্ছি যাতে আমাদের প্রজেক্ট নেম লোকেশন এটাকে দেখা যায়। দেন ফিনিশ। ফাইলকে তো নেই, ফোল্ডারকে নিয়েছি, পুরো এই প্রজেক্ট ফোল্ডারটাকে নিয়েছি। আমরা কি আগে প্রজেক্ট বানাতাম কি একটা ফোল্ডার ধরে সেটাকে নেটবিনস প্রজেক্ট আকারে নিয়ে নিতাম, না একই কাজ করেছে, আমি নতুন কোনো কিছুই করি নাই, রাইট? প্রজেক্ট আকারে নিলাম। এখানে দেখেন নরমালি একটা ফোল্ডারকে যখন প্রজেক্ট আকারে নেওয়া হয় আমরা কি দেখি, এনবি প্রজেক্ট নামে এরকম একটা ফোল্ডার চলে আসে না অটোমেটিক? হ্যাঁ, এর আগেও যখন আমরা করেছি যে যদি আমরা এখানে যাই, হ্যাঁ ই-কমার্সটাকে সিলেক্ট করো, দেখেন এর আগেও যখন আমরা এটাকে প্রজেক্ট আকারে নিয়েছি যে TTCI ব্যাচ 18 PSP বেসিক, এখানেও দেখেন এনবি প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, রাইট? তখন একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার নিয়েছিলাম, এখন কি করলাম ওই কোঅর্ডিনেটরের ফোল্ডারটাকেই দেখিয়ে দিলাম। হ্যাঁ, তাই নিয়েছি কি কোনো আলাদা কোনো ফোল্ডার নেওয়া হয়েছে? আমরা প্রথমে কি একটা কোঅর্ডিনেটরকে এনে রিনেম করে নিলাম, তাই না? এবং ওইটাকেই আমি আমার প্রজেক্ট আকারে দেখালাম, যেভাবে আমরা নরমালি প্রজেক্ট নিয়ে আসি। একটা প্রজেক্ট কিভাবে নিয়ে আসি? প্রজেক্ট বাটন, হ্যাঁ, দেন ব্রাউজ করে আমার ওই ফোল্ডারটা জাস্ট সিলেক্ট করে ওপেন, দ্যাটস অল। বুঝতে পেরেছেন? কারণ আমার তো আর এক্সিস্টিং কোডগুলো ফেলে দেওয়ার দরকার নেই, আর যদি ফেলে দেই কিছুক্ষণ আগে কি হবে সেটাও কিন্তু বারবার করে বলেছি। আমরা যখন কাজ শুরু করব তখন কি এক্সিস্টিং কোড নিয়ে আমাকে কাজ শুরু করতে হবে? আচ্ছা, তো CI e-commerce ব্যাচ 18 নামে একটা ফোল্ডার আমরা নিলাম। একটু আমরা খেয়াল করি যদি যে অ্যাপ্লিকেশনের মধ্যে, সিস্টেমের মধ্যে, ইউজার গাইডের মধ্যে কোডগুলো অ্যাজ ইট ইজ সব আছে, মানে আমরা এখানে কোথায় কাজ করব? আমি যখন এই কোড ফোল্ডার নিয়ে কথা বলছিলাম যে আমরা কাজ করব কোথায়? অ্যাপ্লিকেশনে, এর বাইরে আমাদের কাজ করার তেমন কোনো স্কোপ নেই। যদি এক্সট্রা কিছু ফোল্ডার টোল্ডার অ্যাড করতে হয়, HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো সব অ্যাড করতে হবে এর রুটে। যখনই আমি বলবো প্রজেক্ট রুট তখন এই জায়গাটা, রিপিট করছি, যখনই আমি বলবো কি প্রজেক্ট রুট তখনই কোথায়? ইন হিয়ার, এই জায়গায় আমাদের আসতে হবে। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা যদি এটাকে ইনস্টল করতে চাই কিছু জিনিস একটু চেঞ্জ করতে হবে। অ্যাপ্লিকেশনের ভেতরে দেখেন কনফিগ নামে একটা ফোল্ডার আছে, পাওয়ার কথা সবার। কনফিগটাকে যদি আমি ক্লিক করি এর ভেতরে নাম্বার অফ ফাইলস আছে, এর মধ্যে আমরা 2-3টা ফাইলে কিছু চেঞ্জ করব, এটাকেই আমরা ইনস্টলেশন বলছি। 3টা ফাইলে কিছু চেঞ্জ করব, এই চেঞ্জটাকেই আমরা কি বলছি? ইনস্টলেশন। প্রথমটা হচ্ছে অটোলোড।
ঠিক আছে, অটোলোড, দ্বিতীয় ফাইলটা হচ্ছে কনফিগ, আর তৃতীয় ফাইলটা হচ্ছে ডেটাবেস। এই তিনটা ফাইলে আমাদের কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে, আর এই চেঞ্জ করাটাকেই আমরা কি বলবো, ইনস্টলেশন। ওকে, সো ফার্স্টে আমরা অটোলোডে যাই। আমি খুব ধীরে সুস্থে আগাচ্ছি, বলে বলে আগাচ্ছি। লাইন নাম্বার 61 এ কিছু চেঞ্জ আনবো আমরা। লাইন নাম্বার 61, আমরা কেন চেঞ্জ করব, কাজের উপযোগী করব। হ্যাঁ, কোনো একটা কিছু যখন ডিফল্ট অবস্থায় থাকে তখন সে পুরোপুরি রেডি থাকে না কাজ করার জন্য। কাজ করানোর জন্য রেডি করে গড়ে নিতে হবে আমাদের, রাইট? আপনার কি দরকার, আমার কি দরকার, সে কি জানে? ফ্রেমওয়ার্ক যারা বানালো সে কি জানে? সে তো জানে না, রাইট? এখানে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে, লাইব্রেরি আর হেল্পার। আমি বলেছিলাম না যে কিছু কাজ তারা করে দিয়ে রেখেছে, আপনি ইউজ করবেন বা আপনারা ইউজ করবেন। এখন যারা ফ্রেমওয়ার্ক বানালো, মুস্তাফা, রাইট? মুস্তাফার কি দরকার সেটা কি এলিস ল্যাব জানে? যে ওর এটা দরকার আমি দিয়ে দিলাম। মালাকারের এটা দরকার সেটা কি জানে? জানে না। সো মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস হচ্ছে লাইব্রেরি আর হেল্পার। এটা হচ্ছে রিসোর্স কার, কোঅর্ডিনেটরের। সো সে যেটা করেছে যে লাইব্রেরিও তৈরি করে রেখেছে, হেল্পারও তৈরি করে রেখেছে, বাট আপনি কোনটা ইউজ করবেন, কোনটা আপনার বেশি লাগবে, ডিসিশন কার? আপনার, রাইট? আমার 30টা লাইব্রেরি আছে, 30টা হেল্পার আছে ফর এক্সাম্পল, বাট এর মধ্যে তো আমার সবগুলোই লাগার কথা না বা লাগবেও না। বা আমি জানি যে কোন হেল্পার কোন লাইব্রেরিটা সবচেয়ে বেশি ইউজ হয় বা লাগবে, সেটাই আমরা এই অটোমেটিক লোডে দিয়ে দিব। অটোলোড বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এইরকম যে আপনি যখন বাসা থেকে এসেছেন, আপনি কি আপনার বাসার সবকিছু নিয়ে এসেছেন? সবকিছু কিন্তু নিয়ে আসেন নাই। কি এনেছেন? আপনার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা দেখেছেন? এটা কি সবচেয়ে প্রয়োজনীয় জিনিস? না হলেও তো চলে, রাইট? এটা কিন্তু না হলেও চলে, বাট এখন তাদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় বলতে মোবাইলই বোঝায়। ওইটা আপনি নিয়ে এসেছেন, আপনি আপনার মানি ব্যাগটা নিয়ে এসেছেন, তাই না? এবং যেটা আমার চলতে ফিরতে লাগবে সে ধরনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনি কিন্তু নিয়ে এসেছেন, বাট আপনার বাসায় তো আপনার অনেক কিছু আছে, আপনি কিন্তু সবকিছু আনেন নাই। ওকে, হ্যালো, বুঝলাম না, আমি ইউজ করতে পারি। ওকে, সো আমাদের কতগুলো হেল্পার আছে, কতগুলো লাইব্রেরি আছে সেগুলো যদি দেখতে চাই, সিস্টেমের মধ্যে হেল্পার ফোল্ডারে এই যে লম্বা লিস্ট দেখছেন, 7, 8, 9, 10, 11, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 21টা হেল্পার রয়েছে। ওকে, বাট এর সবগুলোই আমার দরকার নেই। হ্যাঁ, সবগুলো হয়তো আমার কোনো প্রজেক্টে সবগুলো ইউজ করার প্রয়োজন পড়বে না, বা সব সময়ের জন্য দরকার নেই, প্রয়োজন অনুযায়ী আমি এটাকে ইউজ করতে পারি। না, লাইব্রেরিজ, এখানে কতগুলো লাইব্রেরিজ আছে। ক্যাশ একটা লাইব্রেরি, এটা আলাদা করে এর ভেতরে নাম্বার অফ ফাইল আছে। জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে এবং সেশনের একটা লাইব্রেরি আছে। যদি আমি 3টা ধরি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 25, হ্যাঁ, 25টা, ইন্ডেক্সটা লাইব্রেরি না, 25টা লাইব্রেরি রয়েছে। এবং এডিশনাল এই যে ডেটাবেস, এটা আলাদা একটা এক্সট্রা করে তৈরি করা, এটাও একটা লাইব্রেরি। 26টা লাইব্রেরি, 21টা হেল্পার ফ্রেমওয়ার্কের রয়েছে।
তো কি করে হেল্পার হচ্ছে ফাইল যেখানে ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে। পিএসপি তে যেরকম 1100 ফাংশন তৈরি করা আছে বিল্ট ইন, আমি ইউজ করতে পারি, এখানেও 21টা হেল্পার তৈরি করা আছে যার ভেতরে হয়তো কোনো কোনো হেল্পারে 10টা 12টা 15টা করে ফাংশন তৈরি করা আছে ওই রিলেটেড। লাইক ইউআরএল হেল্পার, ইউআরএল এর জন্য সে প্রয়োজনীয় 10টা 12টা ফাংশন তৈরি করে রেখেছে যাতে যারা এই ইউআরএল হেল্পার ইউজ করবে ওই কোডিগনেটরের বিল্ট ইন ফাংশন গুলো তারা ইউজ করতে পারে। আমরা যেরকম কি ইউজার ডিফাইন ফাংশন তৈরি করি না, হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী ইউজার ডিফাইন ফাংশন তৈরি করি যা বিল্ট ইন ফাংশনে নেই, ঠিক ওই রকম তারা অত্যন্ত ক্রিটিক্যাল টাইপের কিছু কাজ নিজেরা নিজেদের ডেভেলপার দিয়ে তৈরি করে রেখেছে যাতে আমাদেরও নিজের থেকে ওই ইউজার ডিফাইন ফাংশন গুলো তৈরি করতে না হয়। বিল্ট ইন ফাংশন তো আমরা হেল্প নিতেই পারি, বাট অনেক সময় প্রয়োজন পড়ে যে না এই ফাংশন গুলো যদি আমার হাতে থাকতো যেটা কাজ করতে লাগে, সেগুলোকে আমরা কি বলছি, হেল্পার। ওকে, আর লাইব্রেরি মূলত ক্লাস। তো অটোলোডের মধ্যে আমরা যে দুইটা হেল্পারকে মানে লাইব্রেরিকে সবচেয়ে বেশি ইউজ করব সেই দুইটাকেই এখানে দিয়ে রাখবো আর কি। যদি আমরা 10টা লাইব্রেরি খুব বেশি ইউজ করি 10টাকেই এখানে দিয়ে রাখবো। বিষয়টা বোঝা যাচ্ছে? যে আপনি যেমন বললেন যে মোবাইল আপনার সবচেয়ে জরুরি, মোবাইল ছাড়া অন্য কোথাও যান না, ইভেন ওয়াশরুমেও, রাইট? সো তেমন যে আপনার এখানে রাখতে হবে কি মোবাইল লাইব্রেরি। বোঝা যাচ্ছে? আমাদের প্রজেক্টে সবচেয়ে বেশি যে দুইটা লাইব্রেরি ইউজ হবে হচ্ছে ডেটাবেস আর সেশন, সেই দুইটাকে আমরা অটোমেটিক লোডে নিয়ে রাখবো। হ্যাঁ, এই যে অটোলোডে একটা এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছে। এটা চেক করে দেখি, এটা তো চেঞ্জ করলাম, সেভ করলাম, লোড দিয়ে দেখি কোনো চেঞ্জ আসে কিনা বা কোনো প্রবলেম হয় কিনা। কোনো প্রবলেম হয় নাই, কোনো এরর আসে নাই। আচ্ছা, এবার আরেকটু নিচে যাচ্ছে, এটা ছিলাম লাইন নাম্বার 61 এ। এবার লাইন নাম্বার 92 তে আসি। 92 তে এসে আমরা 21টা হেল্পার রয়েছে, তার মধ্যে কোন হেল্পার গুলো সবচেয়ে বেশি কাজে লাগবে? আমাদের কাজে লাগবে, এখানে দিয়েই রেখেছি ইউআরএল আর ফাইল। সো ইউআরএল এবং ফাইল হেল্পার দুইটা আমরা জুড়ে নিচ্ছি। ইউআরএল হেল্পার আর ফাইল হেল্পার, এই দুইটা হেল্পার আমরা ইউজ করছি। কি এরর এসেছে? ডেফিনেটলি কোনো ভুল করেছেন। চেক করছি, আমি আসছি। হ্যাঁ বল। দেখেন, আমরা হেল্পার দেওয়ার পরেও কোনো এরর পাওয়ার কথা নাই এবং এরর আসে নাই। লাইন চেঞ্জ করেছি হেল্পারে, হেল্পারে গিয়ে একটা লাইন চেঞ্জ করে আমরা যেটা করেছি ইউআরএল আর সেশন দিয়ে দিয়েছি, সরি ইউআরএল আর ফাইল। এরপর কনফিগের মধ্যে আমরা কিছুটা চেঞ্জ নিয়ে আসবো। কনফিগের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে কনফিগ লিখবো শুধু, রাইট? সো আমরা এই কনফিগ লোড করবে বেসিক্যালি এই ফাইলটাকে। কনফিগ ফোল্ডারের মধ্যে কি একটা ফাইল আছে না, config.php। সো আমি অটোলোড কনফিগ থেকে আমাদের যে কনফিগটা সেটাকে লোড করে দিলাম। এই হচ্ছে 106 নম্বর লাইনের চেঞ্জ। আর এই অটোলোড ফাইলে অন্য কোথাও আপাতত চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা 3টা লাইনে চেঞ্জ করেছি। লাইন নাম্বার 61 এ
অটোলোড লাইব্রেরিজে ডেটাবেজের সেশন দিয়েছি। লাইন নাম্বার 92 তে হেল্পারে ইউআরএল আর ফাইল দিয়েছি, আর লাইন নাম্বার 106 এ কনফিগে শুধু কনফিগ দিয়েছি। এবং এটা দেওয়ার পরে আমরা যখন লোড করছি তখন কোনো এরর পাচ্ছি না। ক্লিয়ার? কোনো এরর আসছে না, তার মানে সবকিছু ঠিক আছে। এবার যাচ্ছি কনফিগে। মোস্ট ইম্পর্টেন্ট ফাইলগুলোর মধ্যে একটা, এখানে এসে লাইন নাম্বার 26, এই যে অটোলোডের নিচেই কনফিগ আছে, লাইন নাম্বার 26 এ আমাদের বেজ ইউআরএলটা দিতে হবে। বেজ ইউআরএলটা হচ্ছে আমাদের পুরো সাইটের অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা বলতে কি বোঝায়? ডোমেইন, রাইট? google.com এটাকে ডোমেইন বলে, বাট তার সাথে http দিতে হয়। http://www.google.com এটাকে বলা হবে কি? বেজ ইউআরএল ফর গুগল, রাইট? বাট আমাদের জন্য বেজ ইউআরএল কোনটা হবে? আমাদের তো আর .com .net এগুলো নেই, এটাই হচ্ছে আমাদের ডোমেইন। localhost/project name এটাই হচ্ছে আমাদের ডোমেইন, এবং এর সাথে জুড়ে দিতে হবে কি? http:// কারণ আমাদের তো ডোমেইন যেহেতু নেই, www নেই, কারণ আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখাতে পারছি না, আমরা আমাদের লোকাল মেশিনে দেখাচ্ছি। সো এই ইউআরএলটা যদি আমরা কপি করি, অটোমেটিকই কি হবে? http চলে আসবে। ঠিক আছে? তো এটা আমার বেজ ইউআরএল। আবার আমি লোড দিয়ে দেখি যে বেজ ইউআরএল চেঞ্জ করার পরে কোনো প্রবলেম হলো কিনা। হয় নাই, রাইট? বেজ ইউআরএল চেঞ্জ করার পরে আমাদের কোনো প্রবলেম আসে নাই। এবার আমি চলে যাব আরেকটু নিচের দিকে। 38 নাম্বার লাইনে index.php এর এই অংশটুকুকে রিমুভ করে দিব। ইন্ডেক্স পেজ এর ভেতরে লেখা ছিল কি index.php, এটাকে আমরা রিমুভ করে ব্ল্যাঙ্ক করে দিব। এরকম ছিল, রিপিট করছি, এরকম ছিল। এটাকে আমি কি করলাম? index.php কে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, নাও পরবর্তী করণীয়টা কি? ইউআরএল সাফিক্স। আমাদের ইউআরএল এর শেষে কি বসবে সেটা আমরা ডিসিশন নিতে পারি। এটা টোটালি আমাদের হাতে। যখন ফ্রেমওয়ার্ক তখন এটা আমাদের হাতে, রাইট? যদি ফ্রেমওয়ার্ক না হতো, আমরা যখন গতদিন লাস্টে কোড লিখছিলাম তখন ইউআরএল এর শেষে কি আসছিল? always.php, কারণ আমরা পিএসপি ফাইল ইউজ করছিলাম। ফ্রেমওয়ার্কের মধ্যে ইউআরএল কি হবে সেটা আমরা নিজেই ডিফাইন করতে পারি। ফাইল কি এক্সিকিউট হচ্ছে সেটা ফ্রেমওয়ার্কের ব্যাপার, ইউআরএল কি হবে সেটা আমরা নিজেরাই ডিফাইন করতে পারি। ইউআরএল এর এক্সটেনশন কি হবে সেটাও আমরা নিজেরাই ডিফাইন করতে পারি। সো এখান থেকে আমরা যদি বসিয়ে দেই যে আমরা একটা নির্দিষ্ট এক্সটেনশনের ইউআরএল দিব, লাইক জাভা, যদিও আমরা পিএসপি তে কোড লিখছি, বাট জাভা ইউআরএল এর এক্সটেনশন হিসেবে দেখা যাবে। .aspx চলবে, .html, .css, .js, যে কোনো কিছু দিতে পারবেন, ইভেন আপনার নাম, আপনার দাদার নাম সবই দিতে পারবেন। না, দেওয়ার দরকার আছে। ঠিক আছে? তো আমরা এটার ইউজ দেখবো। স্ট্যান্ডার্ড সাফিক্স হচ্ছে .html। আপাতত আর কোনো চেঞ্জের প্রয়োজন নেই, যদি রিকোয়ারমেন্ট আসে আমরা চেঞ্জ করব। চেক করেন কোনো এরর এখন পর্যন্ত আসে নাই। নাও হ্যাঁ, কনফিগার আমরা যে কয়েকটা চেঞ্জ আনলাম, আমি আবার রিপিট করছি। ইউআরএল সাফিক্স হিসেবে .html দিয়েছি লাইন নাম্বার 68 এ।
লাইন নাম্বার 38 এ ইন্ডেক্স পেজের index.php কে রিমুভ করেছি আর 26 নাম্বার লাইনে বেস ইউআরএলটা সেট করেছি। এবার লাস্ট যে কনফিগারেশন সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসে এসে আমরা নরমালি যেটা গতদিন শিখেছিলাম র কোডে অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা কি করছিলাম, যদি ডেটাবেস রিলেটেড কোনো কাজ করতে চাই অলওয়েজ ডেটাবেসের কানেকশন দিতে হয় কোথায়, কনস্ট্রাক্টরে, রাইট? এখন একটা ক্লাস ছিল, ঠিক আছে, গুড, কনস্ট্রাক্টরে দিলাম, আমরা ছোট প্রজেক্ট করলাম, আমরা ইনসার্ট আপডেট সিলেক্ট ডিলিট করলাম, ঠিক আছে, ইটস ওকে। বাট যখন আমরা একটা বড় প্রজেক্টের দিকে যাব, 2-4টা ক্লাস হবে, সো প্রতিটা ক্লাসের উপরেই কি ডেটাবেসের কানেকশন দিব? চেঞ্জ করা প্রয়োজন করলে কি সব জায়গায় চেঞ্জ করব? ফ্রেমওয়ার্কে একটা পার্টিকুলার লোকেশন আছে যেখানে কানেকশন দিলে আর অন্য কোথাও এটা দেওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, সেখান থেকেই সব কানেকশন নিয়ে নেয়, ডেটাবেস ক্লাস এখান থেকেই কানেকশনটা অ্যাক্সেস করে। সো এই জায়গাটাতে আমরা কানেক্ট করব আমাদের প্রজেক্টকে ডেটাবেসের সাথে। সো এই যে হোস্ট নেম, লোকাল হোস্ট তারা দিয়েই দিয়েছে, ইউজার নেমটা আমরা বলছি কি রুট, পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক, আর ডেটাবেস নেম আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। localhost/phpMyAdmin। এখানে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি, ডেটাবেসের উপর প্রেস করে CI e-commerce batch 18 একদম ডেটাবেসের প্রজেক্টের নামের সাথে মিল রেখে DBCI e-commerce batch 18। কোলিশন থেকে আমি কাকে নিব? কোলিশন থেকে আমি নিব UTF-8 general CI। সেইটা হচ্ছে আমাদের ডেটাবেসের নেম, ক্রিয়েট করছি, ঠিক আছে, আমি ক্রিয়েট করছি, আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে এবং ওই নামটাই বসাতে হবে কোথায়, এই জায়গাটা। তাহলে লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডেটাবেস নেম দিস। এবার চেক করে দেখি কোনো এরর আসে কিনা। কোনো এরর নেই। বাট আপনি যদি এরকম লিখেন যে ডেটাবেসের নেম রুট এর জায়গায় ভিন্ন কিছু, এবার লোড দিয়ে দেখি, দেখেন এরর চলে আসছে। বুঝতে পেরেছেন? সো ডেটাবেসের কানেকশন কিন্তু ঠিক মতো হয় নাই, কারণ কি আমরা ইউজার নেমটা ঠিক মতো দেই নাই। ক্লিয়ার? ইউজার নেম কি দিয়েছিলাম? তখন তো ঠিক ছিল। কিন্তু তো আসেনি নাই, কিভাবে বুঝবেন? ডেটাবেস বানানো হয়েছে, টেবিল বানানো হয়েছে, হ্যাঁ, এটা তো দোষ। হ্যাঁ, ওটা শিখে নিতে হবে ওকে, ঠিক আছে। তো ইউজার নেম ওনাকে একটু ধরায় দেন যে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করবে। UTF-8 general CI। তো এই পর্যন্ত আসছে কিনা যে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়েছে এবং কোনো এরর আসে নাই, কনফিগারেশনের পরেও কোনো এরর আসে নাই। ওকে, আচ্ছা, নাও এবার আমাদের চোখ দিতে হবে, আমার সবকিছু তো ডান, যে আমি বলছি যে আমার ইনস্টলেশনের যে যে পয়েন্টগুলো এক্সিকিউট করা দরকার আমি করলাম, বাট এই পেজটা তো আমার দরকার নেই। আমার প্রজেক্টের হোম পেজ কি এটা হবে? আমি যা দিব সেটা হবে আমার প্রজেক্টের হোম পেজ, আমার দেয়াটাই হবে। তো সেই ক্ষেত্রে এই পেজটা কোথা থেকে আসছে, কিভাবে আমি চেঞ্জ করব, সেটা এখানে ডিরেকশন দেওয়া আছে, একটু খেয়াল করেন। The page you are looking at is being generated dynamically by Coordinator. If you would like to edit this page, you will find it located at application views welcome message.php.
মানে এই ফাইলটা যেটা রান করেছে এটা অ্যাপ্লিকেশনের মধ্যে ভিউ এর মধ্যে ওয়েলকাম মেসেজ নামে আছে। করসপন্ডিং কন্ট্রোলার অফ দিস পেজ ইজ ফাউন্ড, মানে এই পেজটা লোড করার জন্য একটা কন্ট্রোলার কাজ করেছে, একটা ক্লাস কাজ করেছে যা আছে কি অ্যাপ্লিকেশন কন্ট্রোলার ওয়েলকাম ডট পিএসপি। ওকে, তো বেসিক্যালি জাভা দিয়ে করো, জাভা দিয়ে করো, জাভা। উঠিন, আচ্ছা নেম এডিট করতে চাচ্ছি। আমি পার্টিকুলার ডেটাবেজে আছি, অপশনে যান, হ্যালো, আচ্ছা নাও এখন আমাদের কাজটা কোথায়, এই জায়গাটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমি দেখাতে চাচ্ছিলাম এই স্ট্রাকচারটা, একটু খেয়াল করেন। স্ট্রাকচারে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ভিউ, মডেল, কন্ট্রোলার। ভিউ আর মডেল দুজনে কিন্তু ভাইস ভার্সা, হ্যাঁ, একজন আরেকজনের কাছ থেকে ডেটা ট্রান্সফার করে, বাট দুজনের সাথেই যুক্ত কে? কন্ট্রোলার। সো বেসিক্যালি যখন আমরা প্রজেক্টে ঢুকি তখন এভাবে ঢুকি, রাইট? আমরা প্রজেক্টে ঢুকি অলওয়েজ থ্রু কন্ট্রোলার। কন্ট্রোলার ছাড়া কোঅর্ডিনেটর প্রজেক্টে ঢোকার কোনো স্কোপ নেই, রাইট? আপনি সরাসরি কোনো পেজকে লোড করতে পারবেন না, দ্যাট মিনস ভিউকে, কোনো মডেলকে রান করতে পারবেন না, কারণ ইউআরএল এ থাকে অলওয়েজ কি? কন্ট্রোলার। কারণ কন্ট্রোলার কি করবে? কন্ট্রোলার যদি আর এই যে পোর্শনটা, এই পোর্শনটায় থাকে হচ্ছে ডেটাবেস। এখানে কে থাকছে? ডেটাবেস।
এখানে থাকছে হচ্ছে আমার ডেটাবেস। তো মডেল মূলত ডেটাবেস নিয়ে কাজ করে। সো আমি যদি কোনো একটা পেজ লোড করতে চাই এবং যে পেজ ডেটাবেসের ডাটা নিয়ে কাজ করবে, তখন কন্ট্রোলার থেকে আমরা যাই মডেলে, মডেল থেকে কন্ট্রোলার হয়ে ভিউয়ে, অথবা মডেল থেকে সরাসরি ভিউয়ে আমরা চলে যাই। সেটা বুঝতে পেরেছেন? বাট যদি ডেটাবেসের ডাটা বা অন্য কোনো কিছু প্রয়োজন না পড়ে, কন্ট্রোলার থেকে আমরা সরাসরি চলে যাই কোথায়? ভিউয়ে। ভিউ থেকেও আমরা কন্ট্রোলার হয়ে মডেলে যেতে পারি, রাইট? যখন কোনো ইনস্ট্রাকশন আসে, আমি কোনো ডাটা সেভ করব, তখন ভিউ থেকে ইনস্ট্রাকশনটা ফার্স্টে কন্ট্রোলারে, তারপর মডেল হয়ে ডেটাবেস। ক্লিয়ার? সো কন্ট্রোলার মডেল ভিউ বা এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলারে, কন্ট্রোলার একটা ক্লাস, মডেল একটা ক্লাস, ভিউ হচ্ছে ফাইল। ক্লাস ফাইলের মধ্যে থাকে কি? ফাংশন। মডেল ক্লাস, এর ভেতরেও থাকবে কি? ফাংশন, রাইট? যখন আমরা কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করতে যাব, তখন ফার্স্টেই তৈরি করতে হবে একটা কন্ট্রোলার। আমাদের এখানে একটা কন্ট্রোলার তৈরি করা আছে, এখানে বলাই আছে কন্ট্রোলারের নাম কি? কন্ট্রোলারের মধ্যে welcome.php, এটা একটা কন্ট্রোলার। ওকে, আর এই পেজটা লোড করছে, কন্ট্রোলার থেকে একটা পেজ লোড হয়েছে, আর পেজটা কোথায় থাকবে? ভিউস এর মধ্যে, রাইট? যদি ওই পেজ ডাটা কন্টেন্ট করতো, ডেটাবেসের ডেটা, লাইক আমরা যখন প্রজেক্টটা আস্তে আস্তে করে ডেভেলপ করতে শিখবো, হোম পেজের মধ্যে আমরা অনেক কিছু আনতে শিখবো, তখন কি হবে? ওটা মডেল থেকে ডাটা তুলে নিয়ে এসে কন্ট্রোলার হয়ে হয়তো আমরা ভিউকে লোড করব। না, যদি আমি কন্ট্রোলার থেকে মডেলে যেতে চাই, দেন মডেল লোড করে দেন মডেলে যেতে হবে, যেটা একটু ক্লাস। আর কন্ট্রোলার থেকে যদি ভিউতে যেতে চাই, তখন সরাসরি ভিউকে লোড করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি, আমাদের বলা হয়েছে যে একটা কন্ট্রোলার আছে, এবং কন্ট্রোলারটা আছে কোথায়? অ্যাপ্লিকেশনের কন্ট্রোলারস ফোল্ডারে। কন্ট্রোলারের নাম কি? ওয়েলকাম। এখন কথা হচ্ছে, আমার যদি অনেকগুলো কন্ট্রোলার থাকে, তখন কোন কন্ট্রোলার রান করবে? যে কন্ট্রোলারটা আমার হোম পেজকে লোড করছে, সেটাকে রান করাতে হবে। এটা যদি আমার 10টা থাকে, তাহলে 10টার মধ্যে যেটা আমার হোম পেজটাকে রান করাচ্ছে, তার নাম কোথাও না কোথাও বলে দিতে হবে। এবং বলে দেওয়ার জায়গাটা হচ্ছে কনফিগের মধ্যে রাউটস বলে একটা ফাইল আছে। এই রাউটস ফাইলের মধ্যে লাইন নাম্বার 52 তে বলা আছে ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম। আমার 10টা ক্লাস আছে, 10টা কন্ট্রোলার ক্লাস আছে, বাট এর মধ্যে কোন কন্ট্রোলারটা আমার হোম পেজ লোড করছে? ওয়েলকাম। তো তার নামটা কোথায় থাকবে? এটা। যদি আমি ওয়েলকাম নামে কোনো কন্ট্রোলার না রেখে বলি এবিসিডি নামে আমার কন্ট্রোলার আছে, সেই আমার হোম পেজকে লোড করছে, তাহলে এখানে বসাতে হবে কি? ক্লিয়ার? ওকে, তার মানে নাম দিব, ওই নামটা ইনডেক্সের মতন কাজ করবে নাকি? না, ও ফাইলকে পয়েন্ট করবে, ইনডেক্সের মতো কাজ করবে, ইনডেক্স ফাংশন। এখানে বসাতে হবে ফাইলের নাম, কন্ট্রোলার ফাইলের নাম। আমার কন্ট্রোলার ফোল্ডারে নাম্বার অফ কন্ট্রোলার থাকতে পারে, বাট কোন কন্ট্রোলারটা আমার হোম পেজকে লোড করছে, তার নামটা বসাবো কোথায়? এখানে। আচ্ছা, এবার আমি কনফিগে আছি, কন্ট্রোলারস ওয়েলকামে আছি। ওয়েলকাম কন্ট্রোলার, একটু খেয়াল করেন, ওয়েলকাম এক্সটেন্ডস সিআই কন্ট্রোলার। এটা আমরা বুঝি নাই, এক্সটেন্ডস এটা আমরা দেখিও নাই, রাইট? লাস্ট ক্লাসগুলোতে। এখন আলোচনায় নিয়ে আসি। এক্সটেন্ডস এটা একটা কিওয়ার্ড, এর লেফটে যে থাকবে সে হচ্ছে চাইল্ড, রাইটে যে থাকবে সে হচ্ছে প্যারেন্ট। তাহলে সিআই কন্ট্রোলার এটা কি? প্যারেন্ট ক্লাস, আর ওয়েলকাম কি? তার চাইল্ড ক্লাস। এতটুকু মনে থাকলেই যথেষ্ট, রাইট? আচ্ছা, এটাকে ইনহেরিটেন্স বলে। আমি যেহেতু ওয়েলকাম, আমি যেহেতু চাইল্ড কার? সিআই কন্ট্রোলারের, সেহেতু উত্তরাধিকার সূত্রে আমি আমার প্যারেন্টের পাবলিক এবং প্রোটেক্টেড প্রপার্টি পাবো। আমি আমার প্যারেন্টের বাস, জমি জমা,
ধন দৌলত যা আছে, গাড়ি ঘোড়া সব পাবো, এটার ভাগিদার আমি। বাট আমার বাবার যদি একটা মোবাইল থাকে সেটার উপর আমি দাবি করতে পারি না, কারণ সেটা তার পার্সোনাল ছিল, প্রাইভেট প্রোটেকশন। এটা সে যদি কাউকে দিয়ে যায় দেন তার। বিষয়টা বোঝাতে পেরেছি? সো পার্সোনাল যেটাকে প্রাইভেট প্রপার্টি বলে, সেটা ছাড়া বাকি সকল প্রপার্টি কার? চাইল্ডের অধিকার রাখে, প্রোটেক্টেড এবং পাবলিক। ক্লিয়ার? তার মানে কি আমার প্যারেন্টের মধ্যে যদি 3 ধরনের ফাংশন থাকে, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, কোনগুলো পাবে? পাবলিকও পাবে, প্রোটেক্টেডও পাবে, প্রাইভেট পাবে? পাবে না। বুঝা গেছে? হ্যাঁ, ওকে। তাহলে বাসায় গিয়ে আজকে বলবেন যে কোনো প্রপার্টি প্রাইভেট করা যাবে না, সব প্রোটেক্টেড আর পাবলিক করো, নাহলে তো এর উপরে আমার অধিকার নেই। সেটা বোঝা যাচ্ছে? ওকে, অ্যাটলিস্ট মোবাইলটা করো, যদিও তারা মোবাইল ওই আমলেরই ইউজ করে এই টাইপের, কিন্তু এগুলো তো আপনাদের পছন্দ হবে না। এখানে শুধু সিম আছে, ওয়াইফাই আছে, রাইট? ইভেন কোনো মেমোরি কার্ডও নেই, ইচ্ছে করে আমি ফেলে দিয়েছি। ছবি তোলা যায়, বাট তুলতে গেলে বলে যে মেমোরি কার্ড ইনসার্ট করে। বুঝতে পেরেছেন? ওকে, এইগুলোই বানানোর দরকার ছিল, তাহলে এত অসঙ্গতি হতো না। আচ্ছা, এবার আসি, এই যে একটা ফাংশন আমি খুলে রেখেছি ইন্ডেক্স, এই ক্লাসের মধ্যে একটাই ফাংশন আছে এবং তার নাম আবার কি? ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে লাল ঝান্ডার মতো, তুললেই দাঁড়িয়ে যায়, তাই না? এটা কি থাকলেই রান হয়ে যায়। যখন আমি ওয়েলকাম কন্ট্রোলারে এসেছি এবং সে দেখেছে ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে এবং এর ভেতরে লেখা আছে দিস লোড ভিউ। লোড মানে তো বুঝি রান করো, হ্যাঁ, ভিউ করো। ভিউ থেকে কোন ফাইলটা? ওয়েলকাম মেসেজ। সো ভিউ এর মধ্যে যদি আমরা দেখি, এই যে ওয়েলকাম মেসেজ নামে একটা ফাইল আছে, ওই ফাইলটাই আমরা দেখতে পাচ্ছি। এখন আমি ভিউ এর মধ্যে যদি নিজের থেকে একটা ফাইল বানাই, নিউ থেকে পিএসপি ফাইল আমি যদি বানাই, ফাইলটার নাম আমি কি দিচ্ছি? যে লাইক মাস্টার, হ্যাঁ, master.php নামে একটা ফাইল বানালাম। এখানে আমি হেডার ট্যাগ ইউজ করছি, align center welcome coordinator। আসছে? আসে নাই, কারণ কি? কন্ট্রোলারে আমরা চেঞ্জ করেছি, ওয়েলকাম মেসেজ আছে। যেহেতু এখানে দুইটা ফাইল হয়েছে, তো কোনটা আমি রান করব সেটা তো আমাকে বলে দিতে হবে। এটা তো অটোমেটিক বুঝবে না, বুঝবে? হ্যাঁ, আমি কাকে লোড করব? মাস্টারকে। সো এখানে নাম লিখবো কার? আমার ওই ফাইলটা। সো মাস্টার লিখেছি, আমার মাস্টার ফাইলটা আছে, লোড দিচ্ছি, লোড হয়েছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু লোড হয়েছে এবং ওয়েলকাম টু কোঅর্ডিনেটরই আসছে। সো আমাদের ইনস্টলেশনটা এখন কমপ্লিট, রাইট? সো আমাদের এই অবস্থায় আসছে কিনা সবাই করেন? এই আমাদের লোক না, আপনার রিঅ্যাকশন টাইম ভেরি স্লো। হ্যাঁ, হ্যাঁ, এই যে ভিউটা আমি লোড করে দিলাম কন্ট্রোলারের ফাংশন থেকে, তাই না? এটা আরেকবার রিপিট করেন। রিপিট বলতে হচ্ছে নেক্সট 15 মিনিটস এর টাস্ক, যে আমি যতটুকু করলাম এটা একবার তো করলেন, আবার একদম গোড়া থেকে জিপ ফাইলটা আনজিপ করে প্রজেক্টের নাম ডিফারেন্ট করে, যে যে জায়গা আমি চেঞ্জ করেছি সেই জায়গাগুলো চেঞ্জ করে করে এই অবস্থায় নিয়ে আসা। প্রজেক্টের নাম ডিফারেন্ট হবে,
যে লাইক আমি বলছি সিআই ব্লগ ব্যাচ 18, এর আগের বার ছিল কি সিআই ই কমার্স ব্যাচ 18, এবার হবে কি সিআই ব্লগ ব্যাচ 18। ওকে, এটা সেরে ফেলেন। মুস্তাফা ছাড়া, হ্যাঁ এই জায়গাটাতে আমরা এখন আমাদের টেমপ্লেটের যে হোম পেজটা আছে সেটাকে নিয়ে আসবো। এটা আনাটা খুব কঠিন কাজ না। আমাদের যে টেমপ্লেটটা রয়েছে, টেমপ্লেটটা আমাদের ডি ড্রাইভে আছে ফোল্ডারের মধ্যে, এবং টেমপ্লেটটার মধ্যে আমরা হ্যাঁ আমরা কোনটা নিব, ই শপার। হ্যাঁ, ই শপারের মধ্যে এই index.html এর যে কোডটা রয়েছে ই শপারের, এই কোডটাকে আমরা ওপেন করব নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাসে। ওপেন করে টোটাল এন্টায়ার কোডটাকে কপি করব। কপি করে আমাদের যে মাস্টার পেজটা আছে সিলেক্ট করে আগের কোডটা রিমুভ করে দিই। রাইট, আমি যে ওয়েলকাম কোড ইগনিটর লিখেছিলাম ওটাকে রিমুভ করলাম, দেন কোডটা এখানে পেস্ট করলাম। ঠিক আছে, আমি এখানে আমার কোডটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, গুড। তো এখানে আমি master.php তে আমার এই কোডটা পেস্ট করে দিয়েছি। নাও এখন যদি আমাদের পেজটাকে লোড করি, এই অবস্থা, রাইট, পিওর HTML তে এসেছে। কারণ এই পেজের সাথে অনেকগুলো CSS আছে, অনেকগুলো জাভাস্ক্রিপ্ট হয়তো আছে, কোনো কিছুই আমরা এখানে আনি নাই বা লিংক পাওয়ার কথাও না। এই যে জাভাস্ক্রিপ্ট আছে, কোনো কানেকশন নেই, রাইট। তো এবারের টাস্কটা কি? এবারের টাস্ক হচ্ছে এই টেমপ্লেটের মধ্যে দেখেন CSS আছে, ফন্ট আছে, ইমেজ এবং JS আছে, আছে না? এগুলোকে বলা হয় রিসোর্স অর অ্যাসেট। হ্যাঁ, এই অ্যাসেট গুলোকে আমরা আমাদের টেমপ্লেটে যদি আমাদের প্রজেক্টের মধ্যে যদি না নেই তাহলে তো ডেফিনেটলি পাবে না। পাবে? আমি শুধু HTML নিলে কি যদি সবকিছু পেয়ে যেতে হতো? আচ্ছা, তো এইগুলোকে আমাদের প্লেস করতে হবে আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের মধ্যে। এই যে প্রজেক্টের মধ্যে গেলাম, এই পার্টিকুলার লোকেশনে, এটাকে আমরা বলছি রুট। ঠিক আছে, হ্যাঁ রুটে আমি রাখবো না, রাখলে এলোমেলো হয়ে যাবে, রাইট। একটু খেয়াল করেন আমি কোথায় রাখছি, রাখার জায়গাটাই একটু স্মার্টনেস দেখাতে হবে। কারণ আমার টেমপ্লেট ফ্রন্ট এন্ডের জন্য লাগবে, টেমপ্লেট অ্যাডমিন প্যানেলের জন্য লাগবে, রাইট। ওই টেমপ্লেটেরও CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, ফন্ট আছে, আবার ফ্রন্ট এন্ড টেমপ্লেটেরও এই ফোল্ডার গুলো থাকবে। সেই কারণে আমি আমার এই রুটে, প্রজেক্টের যে রুট বলছি, এই রুটে এসে একটা ফোল্ডার করব অ্যাসেট নামে। ক্লিয়ার? প্রজেক্ট রুটে আমি অ্যাসেট নামে একটা ফোল্ডার করেছি। এখানে আরেকটা সাব ফোল্ডার করছি সাইট নামে। অ্যাসেটের ভেতরে সাইট নামে ফোল্ডার করে এর ভেতরে এটাকে রেখে দিলাম, CSS, ফন্ট, ইমেজ আর JS। যখন আমার অ্যাডমিনের টেমপ্লেট নিয়ে কাজ করব তখন ওই অ্যাডমিনের CSS, ইমেজ, JS এগুলোকে সব রাখবো কোথায়? এখানে একটা ফোল্ডার করব অ্যাডমিন নামে, তার ভেতরে অ্যাসেটের মধ্যে অ্যাডমিন নামে। বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো, বুঝি নাই। আমাদের হচ্ছে এখন কয়জন, এখন যে কয়েকজন সে কয়েকজন না, আমরা দুজন ধরে আমাদের 3জন ট্রেনার আর 2জন ডেভেলপার, তো 5জন, ডেলিভারি 6জন, আর আমরা দুজন হচ্ছে 8জন।
আচ্ছা ঠিক দেখেন অ্যাসেট এর মধ্যে একটা ফোল্ডার করেছে সাইট সাইট মানে আমরা যে অংশটা নিয়ে এখন কাজ করছি আমাদের যে অ্যাডমিন প্যানেলটা বানাবো তখন অ্যাডমিনের জন্য এখানে একটা ফোল্ডার করব অ্যাডমিন নামে ক্লিয়ার বাট এখন কি এর ভেতরে কোনো কিছু আমি রাখছি কারণ আমার অ্যাডমিন টেমপ্লেটের কোনো কিছুই আমার হাতে নেই ওকে তো সাইটের ভেতরে কি রাখা হয়েছে সিএসএস ফন্ট ইমেজ আর জেএস এটা কোথা থেকে কপি করে আনা ওই টেমপ্লেট থেকে বুটস্ট্র্যাপ থেকে না ওই টেমপ্লেট থেকে রাইট আচ্ছা এখন রাখলেই কি পাবে পাথ বলে দিতে হবে রাইট রাখলেই পাবে না আমাকে পাথটা বলে দিতে হবে সো পাথটা বলার জন্য এই যে এখানে যে জাভাস্ক্রিপ্ট আছে উপরের যে সিএসএস আছে ভেতরের যে ইমেজ আছে সবগুলোকে ঠিক করে নিতে হবে ফরম্যাট করছি ফরম্যাট হলো ঠিক করে এই যে বেশ কিছু জায়গাতে ইমেজ হাইপারলিংক আকারে দেওয়া আছে সো আমরা একটু সুন্দর করে অ্যারেঞ্জ করব যে যে জায়গাগুলোতে সিএসএস আছে একটু খেয়াল করেন যে কিভাবে আমি রিপ্লেস করছি সিএসএস স্ল্যাশ যেখানেই পাবে সেখানেই আমি এডিট রিপ্লেস এই পার্টিকুলার ফাইলে যেখানে যেখানে আমার সিএসএস বারবার যেন করতে না হয় এখানে আমরা কি বসাবো রুটে একটা ফোল্ডার রেখেছিলাম নাম কি অ্যাসেট অ্যাসেটের ভেতরে কি রেখেছি সাইট সাইটের ভেতরে কি আছে সিএসএস স্ল্যাশ তো সিএসএস স্ল্যাশ যেখানেই পাবে সেখানে এই পাথটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে রাইট আমার এই ফাইলে ধরেন 10 জায়গায় এরকম আছে সিএসএস সো 10 জায়গাতেই আমি একবারে রিপ্লেস করে দিতে পারি রিপ্লেস বাটন প্রেস করেছি রিপ্লেস হয়ে গেছে বুঝতে পেরেছেন হ্যাঁ এই পেজে যত জায়গায় পাবে সব জায়গায় হয়ে যাবে হ্যাঁ এবার সেভ করি এই পেজটাকে সেভ করার পর যদি রান করি তাহলে সিএসএসটা পেয়ে যাব দেখেন সিএসএসটা পাচ্ছি কিনা সিএসএসটা পেয়েছে রাইট ইমেজ পাই নাই আর যেহেতু জাভাস্ক্রিপ্ট পাই নাই এটা স্লাইডারটাও চলছে না রাইট তাহলে ইমেজের জন্য আমাদের যেটা করতে হবে যেখানে যেখানে ইমেজেস পাবে আচ্ছা তো ইমেজেস অনেক জায়গায় আছে এই যে ইমেজেস স্ল্যাশ পাবে যেখানে যেখানে আমি সেই জায়গাগুলোতে কি করে দিব অ্যাসেট স্ল্যাশ সাইট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ রাইট যত জায়গায় পাবে রিপ্লেস হবে রিপ্লেস করে দিয়েছে 52টা জায়গায় পেয়েছে খেয়াল করেছেন 52টা জায়গায় এটা রিপ্লেস করে দিয়েছে সেভ করি দেন লোড ইমেজ পেয়েছে লেটস চেক আমি ইমেজগুলো কিন্তু পেয়েছি বাট ইমেজের স্লাইডিং এর কাজটা হচ্ছে না স্টিল এটা কিন্তু থেমে থেমে আছে রাইট স্লাইডটা করছে না এটা জাভাস্ক্রিপ্টে যে কোরির জন্য স্লাইডিংটা হয় তো জেএস যেখানে যেখানে পাবো রাইট জেএস যেখানে যেখানে পাবো সেখানে আমি রিপ্লেস করে দিব ঠিক আছে অ্যাসেট স্ল্যাশ সাইট স্ল্যাশ জেএস রিপ্লেস হয়েছে হ্যাঁ 8 জায়গায় রিপ্লেস হয়েছে লেটস চেক
এই যে এটা এখন বিপ করছে, একটু খেয়াল করেছেন, উপরে চলে যাচ্ছে, স্লাইডারটাও কাজ করছে, স্লাইডারটাও কাজ করছে। সো এই যে পার্টিকুলার চেঞ্জ গুলো সেটা কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম, যে আমাদের সাইট কিন্তু এখানে মানে এখন হোম পেজটা মোটামুটি রেডি হয়ে গেল। এভাবে আমাদের অ্যাডমিন প্যানেল বানাতে হবে, পেজের মাস্টারিং করতে হবে। সো হিউজ কাজ বাকি আছে, বাট প্রথম দিন ফন্ট অটোমেটিকই পাবে, ফন্ট অটোই পাবে, কারণ ফন্ট সিএসএস থেকে কল করা হয়। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেসিক্যালি এই পার্টিকুলার লোকেশনে আমরা আপাতত যেটা করলাম যে কোডিগনেটর কি এটা জানলাম, কোডিগনেটর ইনস্টল হলো, কোডিগনেটরে একটা টেমপ্লেট বসাতে পারলাম। ওকে, এটা মাস্টারিং করতে হবে, মানে নেক্সট যে ক্লাস আগামী পরশু দিনের ক্লাস সেখানে আমরা মাস্টারিং করতে শিখব। হ্যাঁ, টেমপ্লেট মাস্টারিং। সো মোর এন্ড মোর কোডে ফোকাস করব, অ্যাটলিস্ট যতটুকু হয়েছে ততটুকুতে যেন আমরা রপ্ত হয়ে নিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।